ইজি ফিজিক্স বই থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যা করব, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পেতে পারে এমন 4টি কারণ লেখো। যন্ত্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এর যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে কর্মদক্ষতা হ্রাস পেতে পারে। যন্ত্রে অতিরিক্ত বা কম চাপ ও তাপমাত্রা এর কর্মদক্ষতা হ্রাস পেতে পারে। যন্ত্রের নির্মাণে ত্রুটি থাকলে এর কর্মদক্ষতা হ্রাস পেতে পারে। অনেক দিন ব্যবহারের ফলে যন্ত্রে জমে থাকা ধুলা বা ময়লা পরিষ্কার করা না হলে এর কর্মদক্ষতা হ্রাস পেতে পারে। স্প্রিং বল দ্বারা কৃত কাজ সর্বদা ঋণাত্মক হয় কেন? যখন বল প্রয়োগের বিপরীত দিকে সরণ হয় তাকে ঋণাত্মক কাজ বলে। একটি স্প্রিং এর সরণ যেদিকে ঘটে তার বিপরীত দিকে স্প্রিং বল কাজ করে। বল ও সরণের দিক বিপরীত হওয়া স্প্রিং দ্বারা কৃত কাজ হচ্ছে সর্বদা ঋণাত্মক হয়। মানে কাজ ঋণাত্মক তখনই হবে যখন বলের বিপরীত দিকে সরণ ঘটবে। এখন বস্তুর সরণ, স্প্রিংটা হচ্ছে সংকুচিত হয়ে হচ্ছে যে সামনে প্রসারিত হয় সামনের দিকে, কিন্তু স্প্রিংটা চায় তার পূর্বের অবস্থায় ফিরে থাকতে। এই জন্য হচ্ছে স্প্রিং প্রত্যয়নী বল প্রয়োগ করে। যেহেতু প্রত্যয়নী বলের বিপরীত দিকে সরণ ঘটে, এই জন্য কাজ ঋণাত্মক। দুটি বস্তুর উপর সমবল প্রয়োগ করা হলেও কৃত কাজ ভিন্ন হতে পারে। এখন আমরা জানি হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু কি, এফ এস। এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এম এ এস। তার মানে এখানে হচ্ছে কাজের সাথে হচ্ছে ভরও সম্পৃক্ত, আর ভরের উপর নির্ভর করে হচ্ছে ত্বরণও ঘটবে এবং হচ্ছে সরণ ঘটবে। আর আমি দুইটার উপর সমান বল প্রয়োগ করলাম, অর্থাৎ দুইটার উপরে হচ্ছে সমান বল প্রয়োগ করলাম। একটা বস্তু ভারী আর একটা বস্তু হালকা, তাহলে ভারী বস্তুর ক্ষেত্রে হচ্ছে সরণ কম ঘটবে, হালকা বস্তুর ক্ষেত্রে হচ্ছে সরণ বেশি ঘটবে, যার ফলে দুইটার ক্ষেত্রে কাজের পরিমাণও ভিন্ন হবে। আলোকে কেন শক্তি বলা হয়? পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। প্রাণী ও উদ্ভিদ কোষ আলো ব্যবহার করে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি সৃষ্টি করে। লেন্স বা দর্পণের সাহায্যে আলোকে অভিসারিত করে আগুন জ্বালানো যায়। এছাড়াও সোলার ওয়াটার হিটার, সোলার কুকার ইত্যাদি ব্যবহারে শক্তির আলো থেকেই আসে, অর্থাৎ আলো এক প্রকার শক্তি। মানে আলো দিয়ে যেহেতু কাজ করা যায়, তাহলে আলো অবশ্যই এক প্রকার শক্তি। ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কিরূপ পরিবর্তিত হবে? এখন গতিশক্তি হচ্ছে টি আর ভরবেগ হচ্ছে পি। সম্পর্কটা কি? গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে টি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। এখন আমি যদি ভরবেগ দ্বিগুণ করি তাহলে 2p স্কোয়ার, তাহলে 2p মানে হচ্ছে কি 2 দুগুণে 4, 4p স্কোয়ার বাই 2m। এখন এই যে পি স্কোয়ার বাই 2m এটার মানে কি? এটার মানে হচ্ছে টি, তাহলে কত হলো? 4t। মানে নতুন গতিশক্তি হবে আগের গতিশক্তির 4 গুণ। অনন্তকাল চলার উপযোগী একটা ইঞ্জিন তৈরি করা কি সম্ভব? ব্যাখ্যা করো। না, সম্ভব নয়। কোনো ইঞ্জিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালোভাবে চলার পর একসময় নষ্ট হয়ে যায়। আবার অনন্তকাল কোনো ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করাও সম্ভব নয়। তাই অনন্তকাল চলার উপযোগী একটা ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। স্প্রিং ধ্রুবকের একক জুল পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো? কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট কোনো স্প্রিংকে যদি এক্স পরিমাণ সংকুচিত বা প্রসারিত করা হয়, তবে স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি ই সমান হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। শক্তি ই এর একক হচ্ছে জুল এবং স্প্রিং সংকোচন বা প্রসারণ এক্স এর একক হচ্ছে মিটার। সুতরাং স্প্রিং ধ্রুবক কে এর একক হচ্ছে ই এর একক বাই এক্স স্কোয়ার বা জুল বাই এম স্কোয়ার। এখান থেকে লেখা যায় জুল এম ইনভার্স 2। এখন স্প্রিং ধ্রুবকের একক জুল পার বর্গমিটার বলতে বোঝায় প্রতি একক ক্ষেত্রফলে সংকোচন বা প্রসারণ স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ 1 জুল। মানে স্প্রিং ধ্রুবকের একক জুল পার বর্গমিটার বলতে বোঝায় প্রতি একক ক্ষেত্রফল সংকোচন, প্রতি একক ক্ষেত্রফল সংকোচন বা প্রসারণের জন্য স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ হয় হচ্ছে 1 জুল। অপেক্ষাকৃত কম ব্যবহৃত শক্তির উৎস ব্যবহারের সুবিধাগুলো লেখো। অপেক্ষাকৃত কম ব্যবহৃত শক্তির উৎস হলো নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির সুবিধা হলো এই শক্তির উৎসগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যের উপর নির্ভরশীল। যতদিন পৃথিবীর সূর্যের আলো পেতে থাকবে ততদিন পর্যন্ত এই সকল উৎস শক্তি পাওয়া সম্ভব। এছাড়া নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব, তাই পরিবেশ দূষণের হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব। শক্তির প্রচলিত উৎসের মাঝে কোনটি বেশি ব্যবহৃত হয় তা কারণ সহ লেখো। শক্তির প্রচলিত উৎসের অধিকাংশ হলো জীবাশ্ম জ্বালানি। এই জ্বালানিগুলো দ্রুত ফুরিয়ে যায়, বারবার চক্রাকারে ব্যবহার করা যায় না বলে এগুলোকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। সহজলভ্য, খরচ কম হওয়ায় দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ক্ষেত্রে, যেমন বিদ্যুৎ উৎপাদন, যানবাহন ও কয়লা কারখানা চালানো ইত্যাদি ক্ষেত্রে প্রধানত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। এই জন্য শক্তির প্রচলিত উৎসসমূহের মাঝে অনবায়নযোগ্য শক্তি বেশি ব্যবহৃত হয়। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোন শক্তির রূপান্তর ঘটে? যখন উপর থেকে পড়ে বস্তুর হচ্ছে একটা উপরে যখন থাকে তখন তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে। সে যখন নিচের দিকে নামতে থাকে তখন বিভব শক্তিটা হ্রাস পেতে থাকে, গতিশক্তিটা বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। তারপর যখন ভূমিতে আঘাত করে তখন সেখানে তাপ উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। তার মানে গতিশক্তিটা তাপ ও শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।
জলপ্রপাতের শীর্ষদেশ তলদেশের তাপমাত্রা ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। জলপ্রপাতের শীর্ষদেশে পানির সমগ্র শক্তি বিভব শক্তি হিসেবে জমা থাকে, অন্যদিকে পানির জলপ্রপাতের তলদেশে পতনকালে সমগ্র বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তির কিছু অংশে তাপশক্তিতে পরিণত হতে পারে, তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে জলপ্রপাতের শীর্ষদেশ ও তলদেশের তাপমাত্রা ভিন্ন হয়। মানে ওই যে তোমার হচ্ছে যে নায়াগ্রা জলপ্রপাতের কাহিনীতে ছবি বা হচ্ছে ভিডিও তোমরা দেখে থাকবে, উপর থেকে পানিটা পড়তেছে। এখন উপরে যেখানে ছিল সেখানে টেম্পারেচার কম থাকে, যখন আঘাত করতেছে বা নিচে যাচ্ছে সেখানে হচ্ছে টেম্পারেচার কিছুটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ উপর থেকে যখন নামতেছে তখন শক্তি রূপান্তর করতেছে, যখন ভূমি মানে শেষ মুহূর্তে আঘাত করতেছে, তলদেশে আঘাত করতেছে, তখন সেখানে ওই গতিশক্তিটা তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে বলে সেক্ষেত্রে পানিটা গরম থাকে। শক্তি রূপান্তর না ঘটলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতাম? মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজ করতে পারতাম না। ধরো আমি হচ্ছে যে লাইট মানে আলো জ্বালাইতে চাচ্ছি, লাইট জ্বালাইতে চাচ্ছি, এখন এর জন্য কি তাপ বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হতে হবে। রূপান্তর না ঘটলে তো আমি আলো জ্বালাইতে পারবো না। এরকম আমার দৈনন্দিন জায়গায় যতগুলা ক্ষেত্রে শক্তি রূপান্তর প্রয়োজন, একটা কাজও আমার পক্ষে সম্ভব হবে না। সূর্যের আলো সরাসরি আসলো, তা দিয়ে ধরো হচ্ছে আমি ধরো হচ্ছে পানি গরম করবো। পানি গরম করতে হলে আমার কি করতে হবে? ধরো গ্যাস প্রয়োজন। এখন সূর্যের আলোকে যদি আমি হচ্ছে জীবাশ্ম জ্বালানিতে রূপান্তর হয়ে গ্যাসে রূপান্তর না হয়, তাহলে গ্যাস পাবো না। সূর্যের আলো দিকে আমার ভাত রান্না করা সম্ভব হবে না। তাহলে এই কাজগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। মানে শক্তির রূপান্তর সম্ভব না হলে আমাদের সমস্ত কার্যক্রমই স্থবির হয়ে যাওয়ার কথা। দুটি যন্ত্রাংশের কৃতকাজের পরিমাণ একই হলেও তাদের ক্ষমতা ভিন্ন হতে পারে। এন্ড ক্ষমতা তো হচ্ছে যে কিসের উপর নির্ভর করে? কৃতকাজের উপর নির্ভর করে, সময়ের উপর নির্ভর করে। এন্ড কাজ ধরো কনস্ট্যান্ট, তাহলে ক্ষমতা কি হবে? সময়ের ব্যস্তানুপাতিক। তার মানে যার ক্ষেত্রে সময় কম লেগেছে তার ক্ষমতা বেশি, যার ক্ষেত্রে সময় বেশি লেগেছে তার ক্ষমতা কম। এই জন্যই হচ্ছে কি একই কাজ করলেও ক্ষমতা ভিন্ন হবে। কর্মদক্ষতা শতকরায় প্রকাশ না করে শুধু সংখ্যায় প্রকাশ করলে কি সমস্যা হতো? কর্মদক্ষতা শতকরা প্রকাশ থেকে আমরা সহজেই জানতে পারি গৃহীত শক্তির কত শতাংশ কি পরিমাণ কাজে ব্যয় হয়েছে। যেমন কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 50% বলতে বোঝায় এটি গৃহীত মোট শক্তির 50% কাজে পরিণত হয়েছে, তাই কর্মদক্ষতাকে শতকরা এককে প্রকাশ করা হয়। এমনটা না করে শুধু সংখ্যায় প্রকাশ করলে গৃহীত শক্তির কত শতাংশ কাজে পরিণত হচ্ছে তা সহজে বোঝা যেত না। মানে ধরো আমি বললাম যে হচ্ছে 0.5 পরিমাণ কাজে রূপান্তরিত হয়েছে। এখন এই 0.5 দ্বারা আমি আসলে বুঝে উঠতে পারবো না ইনস্ট্যান্ট যে 50% কাজে রূপান্তরিত হয়েছে, এই জন্য শতকরায় প্রকাশ করা হয়। প্রদত্ত শক্তি যতই হোক ইঞ্জিনের কার্যকর শক্তি কর্মদক্ষতার উপর নির্ভরশীল। দেখো কর্মদক্ষতা হচ্ছে কি লভ্য কার্যকর শক্তি বাই প্রদত্ত শক্তি। তো এখান থেকে লভ্য কার্যকর শক্তি সমান কি লেখা যাবে? কর্মদক্ষতা ইনটু প্রদত্ত শক্তি। এখন এই লভ্য কার্যকর শক্তিটা হচ্ছে আমার কর্মদক্ষতার উপর নির্ভর করছে। কর্মদক্ষতা যত বেশি হবে সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রদত্ত শক্তির বেশি পরিমাণে কাজে রূপান্তরিত হবে, আর বা লভ্য শক্তির পরিমাণ বেশি হবে। কর্মদক্ষতা যত কম হবে সেক্ষেত্রে অপচয়ের পরিমাণ বেশি ঘটবে। তার মানে প্রদত্ত শক্তি যাই হোক, লভ্য কার্যকর শক্তিটা আসলে কর্মদক্ষতার উপর নির্ভর করবে। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। পরবর্তী পর্বে আমরা আরো সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।